হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে, হত্যা করা হলো আমাদের ভাই বোনদেরকে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছুটল লাশের মিছিল। 3 বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পায়নি হাসিনার এই খুনের অভিযান থেকে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা, এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষ, এমনকি ঘরের মধ্যে অবস্থানরত, নিজের বাসাবাড়ির ছাদের মধ্যে অবস্থানরত মানুষকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করল। এমন খুনের কাণ্ড, এমন হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে বিরল। সেই কবের ফেরাউন আর নমরুদ যেই ধরনের নিজের স্বজাতির উপর নির্যাতন চালিয়েছিল, আজকের আধুনিক যুগে 2024 সালে শেখ হাসিনা সেই ফেরাউন এবং নমরুদের মতো হত্যাযজ্ঞ আমাদের জাতির উপর চালিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে রক্তের সাগর পানি দিয়ে বাংলাদেশের মানুষ আগস্টের 5 তারিখ বিজয় ছিনিয়ে এনেছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনার পতন ঘটিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিজয় অনেক রক্তে অর্জিত। এই বিজয়ের পিছনে রয়েছে বহু মায়ের চোখের পানি। শত শত রাত পর্যন্ত আমার এই শান্ত জনপদের অনেক মা চোখের অশ্রু ছেড়েছে, পথের দিকে তাকিয়ে আছে কখন সেই মায়ের দুম হওয়া কলিজার টুকরো সন্তান মায়ের মতো ফিরে আসবে। মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘম তাকিয়ে থাকা এরকম হাজারো মায়ের চোখের অশ্রু শেখ হাসিনার জন্য অভিশাপ ডেকে এনেছে। লাশের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছে বহু বাবা, ক্লান্ত হয়ে বসে পড়েছে রাস্তার উপর। অন্তত নিজের সন্তান নিহত হওয়ার পর, শহীদ হওয়ার পর তার লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। আজ বাংলাদেশের মানুষ জানে না এদেশের জন্য লড়াকু সৈনিক ইলিয়াস আলী কোথায়। এমন একটি সরকার, যেই সরকার দেশের মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়, স্ত্রীর বুক থেকে তার স্বামীকে কেড়ে নেয়, ভাইয়ের কাছ থেকে বোনকে কেড়ে নেয়, বোনের কাছ থেকে ভাইকে ছিন্ন করে, সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়। আজও পর্যন্ত সেই কক্সবাজারের ঘটনা বিশ্ব বিবেকের কাছে এক মর্মস্পর্শী ঘটনা হিসেবে বিবেচিত, যেখানে বাবাকে তার সন্তানদের সাথে টেলিফোনে আলাপরত অবস্থায় গুলি করে খুন করেছে শেখ হাসিনার খুনি বাহিনী। এই বাহিনী এভাবে খুন করে, গুম করে, হত্যাযজ্ঞ চালিয়ে মনে করেছিল ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করে রাখবে। কিন্তু ইতিহাস বড় নির্মম। বারবার ইতিহাস তার এই শিক্ষা পুনরাবৃত্ত করে, রক্ত দিয়ে, খুন ছড়িয়ে, অত্যাচার করে, জুলুম করে কেউ কোনদিন ক্ষমতার মসনদে চিরস্থায়ী থাকতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই ঐতিহাসিক বিজয়ের পর আমরা দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। এদেশের ছাত্র জনতাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। বারবার একথা আমরা উচ্চারণ করছি, স্বাধীনতা এবং বিজয় অর্জন করা যত কঠিন, সেই স্বাধীনতা এবং বিজয়কে ধরে রাখা তার চেয়ে আরো বেশি কঠিন। তাই আজ শুধুমাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় ঘটিয়েই আমাদেরকে আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না, বরং আমাদেরকে এই বিজয় বাংলাদেশের জনগণের জন্য মহিমান্বিত করে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে 1971 সালে বহু রক্তের বিনিময়ে, হাজারো মায়ের সন্তানের শাহাদাতের বিনিময়ে যেই স্বাধীনতা দেশের জওয়ান ছেলেরা অর্জন করেছিল, স্বাধীনতার জেলার সূর্যটা ছিনিয়ে এনেছিল, সেই স্বাধীনতা অর্জন হওয়ার 71-এর
16ই ডিসেম্বরের কয়েক মাসের মাথায় বাংলাদেশের বিরুদ্ধবাদী একটি শক্তি এই স্বাধীনতার অর্জনকে ছিনতাই করে নিয়েছিল। এদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় এদেশের মুসলিম জাতিসত্তার হাজার বছরের ঐতিহ্যকে ম্লান করে দিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে, এদেশের মানুষের অভিপ্রায়ের বিরুদ্ধে ভিনদেশী একটি রাষ্ট্রের মূলনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের উপর একতরফা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেই ৭১-এর চেতনাকে জলাঞ্জলি দিয়ে, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ৭২-এর নামে বাংলাদেশে নতুন চেতনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আর সেই ৭২ সালের চেতনাকে এতদিন পর্যন্ত ৭১-এর চেতনা বলে শেখ হাসিনা এবং তার সরকার এই জাতির সঙ্গে মশকরা এবং তামাশা করেছে। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই সোনার বাংলাদেশ, এই ৫৫,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, এটা বহু ত্যাগ, বহু কোরবানির মাধ্যমে অর্জন করা হয়েছে। এই বাংলাদেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে সৃষ্টি হয়েছে। সেই সংগ্রামের ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাস আমাদের পূর্বসূরীদের সেই ত্যাগ এবং কোরবানির ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা ২০০ বছর পর্যন্ত লড়াই করেছি ইংরেজ, ব্রিটিশ, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে হাদিস শরীয়তুল্লাহ, সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে মীর নেছর আলী আল-ফকিহ রহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের ম্যাক্সিমাম আলেম সমাজ। ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হয়েছে ১ সাগর রক্তের বিনিময়ে। দ্বিতীয় আধিপত্যবাদী শক্তি কলকাতার পশ্চিমবঙ্গের রবীন্দ্রবাবুরা, রবীন্দ্রনাথ ঠাকুরেরা, তারা এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের মুসলিম জাতিসত্তার উত্থান এবং তাদের উন্মেষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সাম্প্রদায়িকতার বীজ ভাষ্য ছড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমাদের এই এদেশের নবাব স্যার সলিমুল্লাহরা, এদেশের নবাব স্যার সলিমুল্লাহরা সহ শেরেবাংলায় যে ফজলুল হক সহ রবীন্দ্রনাথ সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কলকাতার দাদাবাবুরা চেয়েছিল চিরদিনের জন্য পূর্ব বাংলার মুসলমানদেরকে তারা তাদের গোলামের জাতিতে পরিণত করে রাখবে, কিন্তু তারা পারে নাই। কলকাতার সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে পূর্ব বাংলার মানুষটা তাদের হাত থেকে মুক্ত হয়েছে। ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুসলমান, পূর্ব বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কলকাতার আধিপত্যের বিরুদ্ধে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে তারা বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরপরে আসে তৃতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। ওরা মনে করেছিল খান পাঠানরা প্রথম শ্রেণীর নাগরিক, বাংলাদেশের মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা বলেছিলাম তোমরা আমাদের বন্ধু, ওরা আমাদেরকে বলতে চেয়েছিল ওরা আমাদের প্রভু। আমরা বললাম আমাদের প্রভু এক আসমানের উপর থাকে, জমিনে আমাদের কোনো প্রভু থাকতে পারে না। আমরা আজ পরিষ্কার ভাষায় বলি আমাদের প্রভু আরশের মালিক। এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকতে পারে, কোন প্রভু থাকতে পারে না। কেউ যদি আজও আমাদের দিকে প্রভুত্বের দৃষ্টিতে চোখ করে তাকাবার চেষ্টা করে, সে চোখ আমরা উপরে ফেলব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, আমার কাছ থেকে তুমি বন্ধুত্বের হাত পাবে। প্রভুত্বের চোখে তাকাবার চেষ্টা করবে, সে চোখ আমরা উপরে ফেলব। আমরা এভাবে একবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, আরেকবার পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে, আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যহীন বাংলা গড়বার শপথ গ্রহণ করেছিলাম।
কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আফসোসের বিষয়, বহু ত্যাগ আর কোরবানির বিনিময়ে অর্জিত তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর অর্জিত স্বাধীনতা কয়েক মাসের মধ্যে ছিনতাই করে নিল। ওরা দেশটাকে ভিনদেশী একটি শক্তির গোলামে পরিণত করবার চেষ্টা করল। যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের ভোটাধিকারের দাবিতে, মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবিতে, সেই বাংলাদেশের মানুষ ৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত ভোটের অধিকার তো দূরের কথা, তারা বাকশাল ছাড়া কিছুই পেল না। বাকশাল গঠন করে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে দিলেন, এদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিলেন, এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে দিলেন, দুর্ভিক্ষের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে তিনি ফেলে দিলেন। আর কি করলেন? ৩০,০০০ মায়ের বুক খালি করে এদেশের ৩০,০০০ পাগলা যুবক আর জওয়ানদেরকে তুলে তুলে নিয়ে তাদেরকে ক্রস ফায়ারের নামে মাঠে বনে জঙ্গলে রাস্তায় ইথারে পাথরে বিভিন্ন জায়গায় তারা খুন করে ফেলে রাখলেন। এভাবে ৩.৫ বছরের বাকশালী স্বৈরতন্ত্রের পতন ঘটল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। ৭৫ সালের ১৫ই আগস্ট অনেক নারী, শিশু, নিরপরাধ মানুষ হত্যা হয়েছে, যে হত্যাকে আমরা কোনদিন সমর্থন করি না। কিন্তু তাই বলে ৭৫ সালে যারা নিহত হয়েছে শুধু তাদের জন্য মায়া কান্না করবেন, আর তাদের হাতে যে ৩০,০০০ মায়ের কোল খালি হলো তাদের জন্য কোন সমবেদনা জানানো হবে না। এ বৈষম্য বাংলাদেশ বরদাস্ত করতে পারে না। ১৯৭৫ সালে সেই ঘটনার পর এই শেখ হাসিনা, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট ঘোষণা করলেন তিনি যে জাতি তার বাবাকে হত্যা করেছে সেই জাতির কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর থেকে শুরু হলো শেখ হাসিনার এক নতুন মিশন। ১৯৭৫-এর ১৫ই আগস্ট থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি। শেখ হাসিনা ৫০ বছরের রাজনীতি করেছেন কিসের? ৫০ বছর ধরে তিনি রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তার থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন। তিনি এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করার তাই করেছেন। উন্নয়নের মেগা মেগা প্রকল্পের নামে মহা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন। এত টাকা একজন মানুষ, মাত্র 2টা সন্তান, আরেকটা বই, এত টাকা তো তাদের লাগার কথা না। এত টাকা চুরি করছেন কেন? নিজের প্রয়োজনে নয়, এই টাকাগুলো চুরি করেছেন বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য, বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য, বাংলাদেশ জন্য সীমান্তের অপর প্রান্তে অবস্থান করা মহাশক্তির সঙ্গে আধিপত্যবাদী শক্তির চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে সেজন্য প্রতি বছর সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমার বোন ফেলানিকে গুলি করে হত্যা করা হতো, আমার ভাইদেরকে পদুয়ায় হত্যা করা হতো, আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যদেরকে হত্যা করা হতো। কথা বলবার কোন শক্তি ছিল না। আর ফারাক্কার বাঁধ খুলে দিয়ে, বিভিন্ন বাঁধগুলো খুলে দিয়ে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, শুকনোর মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরিত করে। এমন একটা আধিপত্যবাদী শক্তির গোলামে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশকে। সেই দেশের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নির্ভরশীল একটি বাংলাদেশকে বানাতে চেয়েছিল শেখ হাসিনা। আর চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে। এজন্য ভারতে গিয়ে তিব্বত করে মুখ্যমন্ত্রীর পরিচয় ধারণ করেছিলেন। সেদিন বাংলাদেশের মানুষ বলেছিল, আমরা বাংলাদেশের ক্ষমতার রাষ্ট্রকে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিব্বত করে মুখ্যমন্ত্রী দেখতে চাই না।